এই লেকচারে আমরা যেটা শুরু করব, দুটো টপিক আমরা শুরু করব। একটা হচ্ছে আমাদের ডি ব্রগলি হাইপোথিসিস, আর একটা হচ্ছে আমাদের হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এবং ঠিক আগের যে লেকচারে, সেই লেকচারে আমরা শেষ করেছি সোমারফিল্ডস অ্যাটমিক থিওরি এবং তার ফুল এক্সপ্লানেশন, তার সফলতা বিফলতা সমস্ত কিছু। তো সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে এখানে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবার চলে আসি যে ডি ব্রগলি হাইপোথিসিস। সেই ডি ব্রগলি হাইপোথিসিস ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? ডি ব্রগলি LIE ডি ব্রগলি হাইপোথিসিস ব্যাপারটা কেমন? যে সায়েন্টিস্ট ডি ব্রগলি তিনি কি বললেন? তিনি বললেন যদি আমার ইলেকট্রনকে খুব তীব্র গতিবেগে ঘোরানো যায় এবং ইলেকট্রনের ঘূর্ণন বেগ যদি খুব তীব্র হয়, তাহলে সেই ইলেকট্রনের গতিবেগ আলো বা ফোটন, সে ফোটনের গতিবেগের সঙ্গে সমতুল্য ধরা যেতে পারে। এবং এই সমতুল্যতা যদি হয় তাহলে কি হচ্ছে? তাহলে ইলেকট্রন একটা কণা, কিন্তু সেই কণা তার তরঙ্গ ধর্ম শো করবে। অর্থাৎ ইলেকট্রন ঘূর্ণনের ফলে একটা ল্যামডা ভ্যালু, সেই ল্যামডা ভ্যালু আমরা পাবো। তো এই যে গল্প, সেই গল্পটাই অ্যাকচুয়ালি কি ডি ব্রগলির হাইপোথিসিস। তার যে প্রমাণ, সেই প্রমাণটা কিভাবে করা যেতে পারে? আমরা কি জানি যে E = mc²। সেটা আমাদের আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ সূত্র, সেই আপেক্ষিকতাবাদ সূত্র থেকে জানা যায়। কি এখানে m হচ্ছে বস্তুর ভর, এখানে আমরা বস্তু হিসেবে ধরে নিচ্ছি কাকে? বস্তু হিসেবে ধরে নিচ্ছি ইলেকট্রনকে। তাহলে ধরা যাচ্ছে m = ইলেকট্রনের ভর, E কি? E = ইলেকট্রনের শক্তি। এবার c কি? c ধরা হচ্ছে কি ফোটনের গতিবেগ। এখানে কেন আমরা ফোটনের গতিবেগ কথাটা বললাম? ফোটনের গতিবেগ এই জন্য বললাম কারণ সি অ্যাকচুয়ালি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এবার এই সি বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তার সাথে যদি ইলেকট্রনের ঘূর্ণন যে গতিবেগ, সেই ঘূর্ণন গতিবেগ যদি সমান হয়, তাহলে এই সূত্রে আমরা ইলেকট্রনকে ধরে নিতে পারবো। এই সূত্রের সাথে কাকে সমান করলেন? E = h²। আমরা কি জানি? এই সূত্রটা আমরা আগেই দেখেছিলাম, যেটা প্ল্যাঙ্কস কোয়ান্টাম তত্ত্ব থেকে দেখলাম। তাহলে hc/λ। তাহলে এক্ষেত্রে এই যে এই E এবং এই দুটোকে পুরোপুরি সমান করে দিতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? hc/λ = mc²। c²কে এইভাবে লিখি, তাহলে আমার কাটতে সুবিধা হবে। তাহলে কি থাকছে? h/λ = m × c, মানে যে ল্যামডা কি হচ্ছে? h/m × c। তাহলে এক্ষেত্রে h আমাদের কি? h = আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তার মান কত? প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মান 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, বা 6.626 × 10⁻27 আর্গ ইন্টু সেকেন্ড। তাহলে এই যদি ধ্রুবক হয়, আমরা কি দেখতে পারি? ল্যামডা প্রপোর্শনাল টু mc। এবার m জিনিসটা কি? m জিনিসটা হচ্ছে আমাদের ভর এবং c হচ্ছে কি? ভেলোসিটি। তাহলে ভর ইন্টু বেগ, একে কি লিখতে পারি? ভরবেগ। তাহলে এই রিলেশনশিপটা আমরা এরকম চলে আসতে পারে p। তাহলে p = কি? p হচ্ছে আমাদের mc, মানে ভরবেগ। ল্যামডা প্রপোর্শনাল টু 1/p। এইখান থেকে কি কনক্লুশনটা নিতে পারে? কনক্লুশন হচ্ছে এটা, যদি আবর্তনশীল ইলেকট্রন তার গতিবেগ আলোর গতিবেগ বা ফোটনের সমতুল্য হয়, কি? আবর্তনশীল ইলেকট্রনের ঘূর্ণন গতিবেগ আলোর বা আমার কোয়ান্টামের ভাষায় ফোটনের গতিবেগের সাথে সমান হয়, সমান বা সমতুল্য হয়, তাহলে যে ফোটন, সে ফোটন কর্তৃক নির্গত যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, ফোটন কর্তৃক নির্গত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? যে মোমেন্টাম বা ভরবেগ বা মোমেন্টাম ভরবেগ এর সাথে
ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। যদি ফোটনের, এখানে আমরা কি ধরেছি, সি ইকুয়ালস ফোটনের গতিবেগ। এবার ফোটনের গতিবেগ না ধরে যদি আমরা ভি ধরি, যে ইলেকট্রনের গতিবেগ, ভি হচ্ছে আমাদের ইলেকট্রনের গতিবেগ, তাহলে আমাদের এই সম্পর্কটাই আমরা চলে আসবে, এই সম্পর্ক চলে আসবে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ভি বা এইচ বাই পি। তাহলে এই রিলেশনশিপটা কার জন্য? এই রিলেশনশিপ আমাদের পুরোপুরি ইলেকট্রনের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে। এবার এই যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ কাজে লাগিয়ে বা একটু নাড়াঘাটা করে অন্য কোনো রিলেশনশিপ আমার এস্টাবলিশ করা যায় কি না সেটা দেখা যায়। মানে কি, এই রিলেশনশিপ থেকে আমরা বোরস থিওরির যে অ্যাজাম্পশন, অর্থাৎ এমভিআর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই টু পাই, সেটা এস্টাবলিশ করবো, বা ঘুরিয়ে বলতে গেলে এমভিআর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই টু পাই, সেই রিলেশনশিপ থেকে এই রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করবো। কেমন? আমাদের ছিল কি, যে এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই, তাহলে এম ইন্টু ভি এটা ছিল আমাদের ভরবেগ, তাহলে এম ইন্টু ভি সেটাকে যদি রাখি তাহলে এন এইচ বাই টু পাই ইন্টু আর হয়ে যাচ্ছে। তাহলে এই এমভিকে আমি কোথায় বসাতে পারি? এই ইকুয়েশনে। এমভিকে বসিয়ে নিয়ে যেতে পারি এই ইকুয়েশনে। তাহলে আমরা কী পাবো? ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভির জায়গায় কত হবে? এন এইচ বাই টু পাই আর ইজ ইকুয়ালস টু এইচ বাই এন এইচ, এবং এখানে কত হচ্ছে? টু পাই ইন্টু আর, এইচ কাটা চলে যাচ্ছে, তাহলে টু পাই আর বাই এন। তাহলে এই এনকে ল্যামডার সাথে যদি গুণ করে দিই তাহলে আমরা কী পাচ্ছি? এন ল্যামডা ইজ ইকুয়ালস টু টু পাই আর। এই যে টু পাই আর, সেই টু পাই আর কি, যদি বোরস থিওরি দেখি তাহলে বোরস থিওরিতে কক্ষপথ, সেই কক্ষপথ ছিল আমাদের বৃত্তাকার কক্ষপথ। তাহলে টু পাই আর আমাদের কি? টু পাই আর হবে যে বৃত্তাকার কক্ষপথ, বৃত্তাকার কক্ষপথের পরিধি। তাহলে বৃত্তাকার কক্ষপথের যে পরিধি, সেই পরিধি কার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে? তাহলে পরিধি প্রপোর্শনাল টু ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। অন্যভাবে বলা যেতে পারে কি, যে বৃত্তাকার কক্ষপথের পরিধি, সেই বৃত্তাকার কক্ষপথের পরিধি তরঙ্গ দৈর্ঘ্য। কার তরঙ্গ দৈর্ঘ্য? ইলেকট্রন যদি অতি তীব্র বেগে ঘূর্ণনশীল হয়, সেই অতি তীব্র বেগে ঘূর্ণনশীল ইলেকট্রন, তার যে তরঙ্গ, সেই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার ধনাত্মক গুণিতকের সাথে সমান। তাহলে এই এনটা কি? আমাদের পূর্ণ সংখ্যার ধনাত্মক গুণিতক, পূর্ণ সংখ্যার ধনাত্মক গুণিতক, এবং এন এর মান কত হতে পারে? এন এর মান হতে পারে 1 2 3 4, এই সমস্ত ভ্যালুগুলো। এবার এই যে এন পাই ইজ ইকুয়ালস টু পাই আর, এই রিলেশনশিপটা আমাদের অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। এই যে এন ল্যামডা ইজ ইকুয়ালস টু পাই আর, সেই রিলেশনশিপ থেকে আমরা ঠিক উল্টো সম্পর্কটা প্রতিষ্ঠা করবো। কেমন? আমরা জানি কি, এন ল্যামডা ইজ ইকুয়ালস টু টু পাই আর, তাহলে এখান থেকে ল্যামডা ভ্যালু কত পাচ্ছি? টু পাই আর বাই এন। এই ল্যামডার সাথে কাকে সমান করবো? এইচ বাই এম ভি। তাহলে টু পাই আর বাই এন, এটা কার সাথে সমান হচ্ছে? এইচ বাই এম ইন্টু ভি। তাহলে গুণ যদি করে দেওয়া যায় তাহলে আমাদের টু পাই আর এম ভি ইজ ইকুয়ালস টু এন ইন্টু এইচ। এবার এই যে এম ভি আর এটাকে এক জায়গায় যদি রেখে দিই, এম ভি আর ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? এন এইচ বাই টু পাই। মানে আমাদের বোরস থিওরির যে অ্যাজাম্পশন ছিল স্বীকার্য, সেই স্বীকার্যের রিলেশনশিপ। তাহলে এটাও আমাদের প্রতিষ্ঠিত হয়ে গেল, এবার দেখে নেব যে ডি ব্রগলি হাইপোথিসিস। সেই ডি ব্রগলি হাইপোথিসিস আমরা দেখলাম কীভাবে প্রমাণ করতে হচ্ছে, তার থেকে প্রাপ্ত বিভিন্ন রিলেশনশিপ সেগুলো দেখলাম। এবার যে ডি ব্রগলি হাইপোথিসিস, তার প্রযোজ্যতা, অর্থাৎ কোন কোন পার্টিকেলসের ক্ষেত্রে আমরা ডি ব্রগলি হাইপোথিসিস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যদি প্রযোজ্যতার কথা বলি বা অ্যাপ্লিকেবিলিটি, তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সাবঅ্যাটমিক পার্টিকেল বা অবপারমাণবিক কণা, তাদের ক্ষেত্রে একমাত্র ডি ব্রগলি হাইপোথিসিস অ্যাপ্লাই করা যায়। সাবঅ্যাটমিক পার্টিকেল। এবার এই যে সাবঅ্যাটমিক পার্টিকেল কি, সেই সংক্রান্ত আগে একটা ভিডিও আছে, সেই ভিডিও যদি না দেখে থাকো তাহলে এখানে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবার সাবঅ্যাটমিক পার্টিকেল বা অবপারমাণবিক কণা, তাদের ক্ষেত্রে একমাত্র ডি ব্রগলি হাইপোথিসিস অ্যাপ্লিকেবল হচ্ছে। কোনো রকম ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, ম্যাক্রো কথার অর্থ কি? বড়। তাহলে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল তাদের ক্ষেত্রে ডি ব্রগলি হাইপোথিসিস আমাদের অ্যাপ্লাই হচ্ছে না, বা কোনো রকম মাঝারি ধরনের বস্তু। কেন? ডি ব্রগলি হাইপোথিসিস থেকে যে রিলেশনশিপ পেলাম, সেই রিলেশনশিপ কি? ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ভি। এই সম্পর্ক দিয়ে আমরা একটা উদাহরণ কনসিডার করে সেটা দেখব। কেমন? যদি ধরে নিচ্ছি এম এর মান আমার 2 কেজি,
তাহলে যে বস্তু সেই বস্তু যথেষ্টই বড়, কেন সেটা ম্যাক্রোস্কোপিক, 2 কেজি তার ভর, এবং তার যে ভেলোসিটি সেই ভেলোসিটি কত, সেই ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি 100 মিটার পার সেকেন্ড, এই ধরনের একটা ডেটা। তাহলে সেক্ষেত্রে আমরা ল্যামডা, সেই ল্যামডার মান কত পাবো, 6.626 ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড ডিভাইডেড বাই কত হবে 2 কেজি ইন্টু 100 মিটার সেন্টিমিটার ইনভার্স ইজ ইকুয়ালস টু 3.313 ইন্টু 10⁻⁻, কত হবে, তাহলে এই 2 দিয়ে এটাকে কাটলে এই ভ্যালুটা হচ্ছে 10⁻⁻, আমার 34 ছিলই, ইন্টু এটা 10⁻² করা যেতে পারে, এবং ল্যামডার মান কত হচ্ছে আমাদের মিটার, তাহলে 3.313 ইন্টু 10⁻36 এত মিটার। তাহলে এই যে ডিজিট, সেই ডিজিটটা কত, সেই ডিজিটটা হচ্ছে আমাদের 10⁻36, অর্থাৎ অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য পাবো, যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আমার ধর্তব্যের মধ্যে কনসিডার করা যায় না। তাহলে এটা কি, এটা হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমার ধরা যাচ্ছে না। তাহলে সেটাই বলা হচ্ছে যে ম্যাক্রোস্কোপিক সিস্টেম যদি হয়, সেই ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে আমাদের ল্যামডা, সেই ল্যামডা ভ্যালু এতটাই ছোট আসবে যে শর্ট ল্যামডা ভ্যালু, সেই শর্ট ল্যামডা ভ্যালু আমরা কোনো মতেই বাস্তবসম্মত হচ্ছে না। তাই ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে বা পার্টিকেলসের ক্ষেত্রে আমাদের ডি ব্রগলি হাইপোথিসিস সেটা কোনোভাবেই কার্যকর হচ্ছে না। এবার যেটা আমরা দেখে নেব সেটা হলো ডি ব্রগলি হাইপোথিসিসের যে ল্যামডা ভ্যালু, সেই ল্যামডা ভ্যালুর সাথে এনার্জির সম্পর্কটা কেমন। এনার্জি বলতে আমরা যদি কাইনেটিক এনার্জি বুঝি, সেই কাইনেটিক এনার্জি কি হয়, হাফ অফ mv স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2e বাই m, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কত, √2e ডিভাইডেড বাই m সেটা, এবং ল্যামডা জানি কি, ল্যামডা ইজ ইকুয়ালস টু h বাই mv, তাহলে এই v এর মান বসিয়ে দেওয়া যায়, তাহলে h m ইন্টু 2e বাই m। এবার এই যে m, সেই m কে যদি রুটের ভেতর ঢোকায় তাহলে m স্কোয়ার হিসাবে লিখবো, তার মানে h বাই √2m এইটা বাই m, তাহলে এই m কাটা গেল, তাহলে থাকলো আমাদের কত, h বাই √2e ইন্টু m। এবার ধরে নিই যে আমাদের শক্তি, সেই শক্তির পরিমাণ হাফ অফ mv স্কোয়ার না ধরে যে ইলেকট্রনের যে শক্তি, সেই ইলেকট্রনের শক্তি কি, অ্যাকচুয়ালি ইলেকট্রনের শক্তি মাপা হয় ইলেকট্রন ভোল্ট ইউনিটে। তাহলে ইলেকট্রন ভোল্ট মানে কি, ইলেকট্রনের আধান ইন্টু যে বিভব চালনা করা হচ্ছে সেটা, তাহলে এটা আমাদের কি ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান, এবং ভি কি, যে বিভব প্রভেদ দেওয়া হচ্ছে সেটা, তাহলে বিভব প্রভেদ, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্টে ইলেকট্রনের এনার্জি, তাহলে এটাও অ্যাকচুয়ালি ই। তাহলে এই ই এর জায়গায় আমি ইভি বসাতে পারি, তাহলে এই ই এর জায়গায় আমরা কি বসাবো, ইভি, তাহলে সম্পর্কটা আমাদের কী হবে, h √2m ইন্টু ইভি, এই সম্পর্কটা। এবার এই সম্পর্কটাকে যদি আরেকটু মডিফাই করি, ই ইন্টু ভি, সেই ই ইন্টু ভি এর জায়গায় আমরা অন্য ধরনের যদি এনার্জি বসাই, কেমন, যে এখানে ই বলতে আমরা কি বুঝলাম, ই বলতে আমরা বুঝলাম ইলেকট্রনের শক্তি। এবার ইলেকট্রন ব্যতীত চার্জড পার্টিকেল যার আধান যদি কিউ ধরা হয়, যার আধান কি ধরা হচ্ছে, কিউ, তাহলে এই কিউ, এই আধানের সাথে কাকে গুণ করব, পোটেনশিয়াল বা ভি, তাহলে এটাই আমাদের হয়ে যাচ্ছে কি ই। তাহলে সেক্ষেত্রে ল্যামডার ইকুয়েশন কি দাঁড়াবে, 2m কিউ ইন্টু ভি, এটা আমাদের সম্পর্কটা। তাহলে আমাদের যে ডি ব্রগলির ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কি, ডি ব্রগলি ওয়েভলেন্থ, যেটা আমরা ল্যামডা দিয়ে বলেছিলাম, সেই ল্যামডা কি ছিল, ল্যামডা ইজ ইকুয়ালস টু h বাই mv। তাহলে এই যে ল্যামডা, সেই ল্যামডার উৎপত্তি কোথা থেকে হলো, সেই উৎপত্তি হলো কোনো রকম উৎস থেকে না, ল্যামডা কোনো উৎস থেকে উৎপত্তি হয়নি, এই ল্যামডাটা কোনো রকম উৎস থেকে উৎপত্তি হয়নি। তাহলে এই ল্যামডাটা আসলো কোথা থেকে, অর্থাৎ এই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য আমরা পেলাম কোথা থেকে, তাহলে কি লিখব, যে ফোটনের বেগে আবর্তনশীল বা গতিশীল কোনো ক্ষুদ্র কণা
এক্ষেত্রে সেই ক্ষুদ্র কণা আমাদের কি অবপারমাণবিক কণা, অবপারমাণবিক কণা। সেই অবপারমাণবিক কণা থেকেই আমাদের ল্যামডা, সেই ল্যামডা তৈরি হচ্ছে। এবার এই যে ল্যামডা পেলাম, সেই ল্যামডা তড়িৎচুম্বকীয় তরঙ্গ না, সেই ল্যামডা আমাদের জড় তরঙ্গ। কেন জড় তরঙ্গ? তাহলে এক্ষেত্রে ল্যামডা যে পেলাম, সেই ল্যামডাটা কি আমাদের অ্যাকচুয়ালি জড় তরঙ্গ। এবার জড় তরঙ্গ কেন বলা হচ্ছে? কারণ যখন ল্যামডা আমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ হবে, যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার কি বলা হয়েছিল যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দুটো উপাংশ থাকবে এবং সেই দুটো উপাংশ পরস্পর লম্বভাবে থাকবে। একটা উপাংশ আমার তড়িৎ ক্ষেত্রের উপাংশ, আরেকটা চৌম্বক ক্ষেত্রের উপাংশ। এই ছবিটা দেখা যাচ্ছে, সেই ছবিটা আমাদের পুরোপুরি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, এবং তার একটা ডিরেকশানে তড়িৎ প্রাবল্যের উপাংশ, সেই তড়িৎ প্রাবল্যের উপাংশ, আর আরেকটা উপাংশ যেটা 90 ডিগ্রিতে অবস্থান করছে, সেখানে কি চৌম্বক ক্ষেত্রের উপাংশ দেখা যাচ্ছে। কিন্তু এই যে জড় তরঙ্গ, সেই জড় তরঙ্গের কোনো রকম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপাংশ বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য উপাংশ সেটা থাকে না। তাহলে তড়িৎ ক্ষেত্র উপাংশ, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের কোনো উপাংশ থাকবে না, প্রাবল্যের কোনো উপাংশ থাকে না। 4 নম্বর যে পয়েন্ট, যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটা শূন্য মাধ্যমে আমার চলাফেরা করতে পারে, কিন্তু এই যে জড় তরঙ্গ, সেই জড় তরঙ্গের চলাফেরা করার জন্য বা জড় তরঙ্গের প্রোপাগেশনের জন্য আমাদের মিডিয়াম বা মাধ্যম সেটা দরকার হয়। তাহলে প্রোপাগেশন এর জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। উপরন্তু জড় মাধ্যমের মধ্যে দিয়ে যখন এই জড় তরঙ্গ প্রোপাগেট করবে, তখন সমস্ত জড় মাধ্যমে বা সমস্ত জড় তরঙ্গের যে গতিবেগ বা প্রোপাগেশন ভেলোসিটি, সে প্রোপাগেশন ভেলোসিটি সমান হয় না। তাহলে কি ইন এভরি medium the propagation velocity is not same. তাহলে এই প্রোপাগেশন ভেলোসিটি আমার তারতম্য থাকে। এই সমস্ত পয়েন্টগুলো থেকে এটা বোঝা যায় যে ডি ব্রগলির যে ল্যামডা ভ্যালু, সেই ডি ব্রগলি ল্যামডাটা অ্যাকচুয়ালি আমাদের জড় তরঙ্গ, সেটা আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে পড়ছে না। এবার আমাদের এই যে সংক্রান্ত যে জড় তরঙ্গ ভার্সেস তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কি জড় তরঙ্গ ভার্সেস তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই একটা পার্থক্য, সেই পার্থক্য পড়ে দিতে হবে। এবং সেই পার্থক্যের মধ্যে এই যে পয়েন্টগুলো বললাম বা বলা হলো, সেই পয়েন্টগুলোই দিয়েই এই পার্থক্যটা বলা যেতে পারে। আরেকটা যেটা আমরা পার্থক্য পড়ব, সেই পার্থক্য হচ্ছে বস্তু কণা ভার্সেস তরঙ্গ। ব্যাপারটা কেমন, যে কোনো একটা বস্তুকে যদি কণা হিসেবে দেখি, তাহলে আমাদের যে 3 ডাইমেনশনাল সিস্টেম, এটাকে যদি এক্স বলি, এটাকে যদি ওয়াই বলি এবং এটা জেড, তাহলে এই 3 ডাইমেনশনাল সিস্টেম বা যে ত্রিমাত্রিক দেশ, সেই ত্রিমাত্রিক দেশে কোনো একটা বস্তুর নির্দিষ্ট স্থানাঙ্ক থাকবে। সেই স্থানাঙ্ক কী হিসেবে হতে পারে? এক্স, ওয়াই, জেড, সেই বেসিসে। তাহলে কি ফিক্সড কোঅর্ডিনেশন সিস্টেম, নির্দিষ্ট একটা স্থানাঙ্ক থাকবে সেই বস্তু কণার, কিন্তু তরঙ্গের কোনো নির্দিষ্ট স্থানাঙ্ক থাকে না। কেন? কারণ তরঙ্গ সবসময় প্রোপাগেট করে। তরঙ্গ কী করে? আমাদের প্রোপাগেট, এই যে তরঙ্গ এইভাবে প্রোপাগেট করে, তাহলে এটাকে কী বলবো? প্রোপাগেট বা প্রোপাগেশন। তরঙ্গ সবসময় আমার প্রোপাগেশন করে। এবার একটা নির্দিষ্ট স্থানাঙ্কে, সেই একটা নির্দিষ্ট স্থানাঙ্কে কখনোই 2 বা ততোধিক বস্তু কণার অবস্থান হয় না। কিন্তু কি হয়, যে একটা নির্দিষ্ট ওয়েভ, সেই ওয়েভের ওপরে ঠিক আরেকটা ওয়েভ আমার চলতে পারে। এবার এই
একটা ওয়েভের ওপর দিয়ে আরেকটা ওয়েভকে চলা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো এই ওয়েভ, সেই ওয়েভের ল্যামডা যদি 1 হয় এবং এটা যদি ল্যামডা 2 হয়, তাহলে আমরা কি বলতে পারি? ওভারঅল ল্যামডা ইজ ইকুয়ালস টু ল্যামডা 1 প্লাস মাইনাস ল্যামডা 2। মানে একটা ওয়েভের ওপরে আর একটা ওয়েভ সেটা হচ্ছে যুগপথ বা অপরিপাতযোগ্য হয়। শব্দটা কি বললাম? যুগপথ বা অপরিপাতযোগ্য সেটা হতে পারে। এটার একটা ইংরেজি শব্দ সেটা হচ্ছে রেজোনেট। আরেকটা পয়েন্ট কী হতে পারে? যে বস্তুকণা, সেই বস্তুকণার কখনোই ব্যতিচার, সেই ব্যতিচার ধর্ম শো করবে না, কোনো রকম কোনো ব্যতিচার হবে না। এটাকার বস্তুকণার ক্ষেত্রে। কিন্তু ব্যতিচারের মধ্যে আমরা কি জানি? গঠনমূলক ব্যতিচার, আর একটা কি? ধ্বংসাত্মক। এই দুটো ব্যতিচার কাদের মধ্যে দেখতে পাবো? এই দুটো ব্যতিচার আমার তরঙ্গের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট টপিক, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, সেটা নিয়ে আলোচনা করব। কি? হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, বা বাংলায় বললে কি বলা হচ্ছে? অনিশ্চয়তা নীতি। ব্যাপারটা ঠিক কেমন? যদি এটা আমাদের 2D সিস্টেম হয়, ধরি এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের 0, 0 বিন্দু। এই 0, 0 বিন্দু থেকে কোনো একটা বস্তু সেই পার্টিকেলে যদি আমি অবস্থান নির্ণয় করতে হয়, তা ধরা যাচ্ছে এই পার্টিকেল এখানে 5 মিটার সেই ডিস্টেন্সে অবস্থান করছে। তাহলে এই স্থানাঙ্ক জ্যামিতি অনুসারে এই যে বস্তুটার অবস্থান সেটা হচ্ছে 5 মিটার দূরত্বে গিয়ে অবস্থান করছে। এই অবস্থানে আমরা কি পেলাম? এক্স্যাক্ট ভ্যালু বা প্রিসাইজ ভ্যালু পেলাম। এটা কি বলবো? এক্স্যাক্ট অর প্রিসাইজ ভ্যালু আমি পেলাম, অর্থাৎ সঠিক যে মান সেই সঠিক মান পেলাম। কিন্তু যদি এই যে বস্তু, সেই বস্তুর অবস্থান সঠিকভাবে না জানি, তাহলে আমরা কি বলবো? যে নিয়ার অ্যাবাউট 5 মিটার বা 5 মিটার প্লাস মাইনাস এদিক ওদিক করে বলবো। তাহলে ব্যাপারটা যদি উদাহরণ হিসেবে এইভাবে ধরা যায় যে 5 প্লাস 0.02 মিটার টু 5 মাইনাস 0.02 এই মিটারের মধ্যে অবস্থান করছে। তাহলে এটা আমাদের কী হলো? এটা হলো আমাদের অ্যাভারেজ ভ্যালু, মানে এর মধ্যে অবস্থান করছে, কিন্তু সঠিক যে ভ্যালু সেই সঠিক ভ্যালুটা বলতে পারছি না। তাহলে এটা আমাদের কি? অ্যাভারেজ কনসেপ্ট। তার মানে কি? এই যে 5 মিটার এখানে বা এখানে, এই 5 মিটারটা কি? এই 5 মিটারটা হচ্ছে এক্স্যাক্ট পজিশন, কিন্তু তার সাথে যে ভ্যালুটা প্লাস হিসেবে লেখা আছে বা যে ভ্যালুটা মাইনাস হিসেবে লেখা আছে, সেটাই আমাদের কি? সেটাই হচ্ছে আমাদের অনিশ্চয়তার সূচক। তাহলে এই যে ডেল এক্স কথার অর্থ কি? যে অবস্থানগত অনিশ্চয়তা, সেই অবস্থানগত অনিশ্চয়তা কত হবে? তাহলে ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 0.02 এত মিটার। এটাই। এবার এই ধরনের কনসেপ্টটাই এখানে হাইজেনবার্গ কী বললেন? যে কোনো সাবঅ্যাটমিক পার্টিকেল, মাঝারি বস্তুর কণার ক্ষেত্রেও চলবে না বা বড় বস্তু কণার ক্ষেত্রেও চলবে না। কি বললেন? যে কোনো ক্ষুদ্র অবপারমাণবিক কণার ক্ষেত্রে একটি নির্দিষ্ট মুহূর্তে কোন দুটো ফিজিক্যাল শব্দের অনিশ্চয়তা? একটা আমাদের ভরবেগ আর একটা হচ্ছে অবস্থান। তাহলে ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগকে কি বলা হচ্ছে? মোমেন্টাম। ভরবেগের এবং অবস্থানগতকে কি বলা হচ্ছে? পজিশন। অবস্থানগত অনিশ্চয়তার মান সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। এখানে যে দুটো ফিজিক্যাল টার্মের কথা বলা হলো, সেই দুটো ফিজিক্যাল টার্ম কি? একটা আমাদের ভরবেগের অনিশ্চয়তা বা মোমেন্টাম।
তাহলে মোমেন্টামকে আমি কি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে প্রকাশ করি, এবং যে অবস্থান বা পজিশন সেই পজিশনকে কী দিয়ে প্রকাশ করি, যদি অ্যাকর্ডিং টু এক্স অ্যাক্সিস হয় অর্থাৎ ইউনিডিরেকশনাল যদি হয়, একটা অ্যাক্সিসই আমরা কনসিডার করবো, তাহলে কি বলবো পজিশন হচ্ছে এক্স। তাহলে এই যে মোমেন্টাম সেই মোমেন্টামটা হচ্ছে আমাদের পি। তাহলে এবার দেখবো অনিশ্চয়তা মানে আমাদের আনসার্টেনটি ইন মোমেন্টাম সেটা তাহলে কী হবে, তাহলে এখানে কী লিখবো আনসার্টেনটি ইন মোমেন্টাম তাহলে সেটাকে কী দিয়ে বলবো, সেটাকে আমরা বলবো ডেল পি। এবং এখানেও কী বলবো তাহলে আনসার্টেনটি ইন পজিশন, তাহলে সেটা আমাদের কত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডেল এক্স, এটা হচ্ছে আমাদের আনসার্টেনটি। এবার এই যে পি বললাম সেই পি এর মানে আমরা কী জানি, পি মানে হচ্ছে ভরবেগ ছিল, তার মানে ভর ইন্টু বেগ, তাহলে এম ইন্টু ভি সেটা এটা। তাহলে ডেল পি, এই ডেল পি কীভাবে লেখা যেতে পারে, ডেল পি ইজ ইকুয়ালস টু তাহলে কত হবে এম ইন্টু ডেল ভি প্লাস ভি ইন্টু ডেল এম, একবার এই টার্মটা। এক্ষেত্রে কি দেখা যায় যে এই যে ডেল এম, তাহলে ডেল এম এই শব্দটা কি, এই শব্দটা হচ্ছে ভরের অনিশ্চয়তার মান অর্থাৎ ভর নির্ণয়ের অনিশ্চয়তার মান। দেখা যায় কি এই যে ডেল এম তার মান টেন্স টু 0, অর্থাৎ ভরের যে অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা আমি শূন্য বা নগণ্য ধরতে পারি। তাহলে এখানে এর মান যদি শূন্য বসানো যায়, যেটা বেঁচে থাকলো সেটা হলো এম ইন্টু ডেল ভি, তাহলে ডেল পি ইজ ইকুয়ালস টু কী পেলাম এম ইন্টু ডেল ভি, এবং আনসার্টেনটি ইন পজিশন সেটা কত পেলাম ডেল এক্স। তাহলে এই দুটো মান যদি আমি এই হাইজেনবার্গ আনসার্টেনটি যে প্রিন্সিপাল তার গাণিতিক রূপে যদি বসাই, তাহলে কি পাবো, তার গাণিতিক রূপটা কী ছিল, ডেল পি ইন্টু ডেল এক্স গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু এইচ বাই 4 পাই এইটা। তাহলে এখানে আমি মান দুটো বসাবো, তাহলে এখানে কি বসাতে পারি এম ইন্টু ডেল ভি ইন্টু ডেল এক্স গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। তাহলে শুধুমাত্র ডেল ভি ইন্টু ডেল এক্স কত হয়ে যাবে এইচ বাই 4 পাই এম এই টার্মটা। এবারে কি আমরা জানি কি যে এইচ বাই 2 পাই ইজ ইকুয়ালস টু এইচ কাট, তাহলে আমাদের এইচ বাই 4 পাই সেটাকে কীভাবে লেখা যেতে পারে এইচ 2 পাই, তার মানে এইচ কাট বাই 2। তার মানে এই ইকুয়েশনটাকে আমি সাজিয়ে কি লিখতে পারি, ডেল ভি ইন্টু ডেল এক্স গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই 2 ইন্টু এম। এই রিলেশনশিপটা আমাদের যে ত্রিমাত্রিক দেশ বা 3 ডাইমেনশনাল যে কোঅর্ডিনেট সিস্টেম, সেই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে অক্ষ কটা, অক্ষ হচ্ছে আমাদের 3টা, একটা এক্স, একটা ওয়াই এবং একটা জেড। তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমাদের এটা জেড অ্যাক্সিস, এবং প্রত্যেকটা অ্যাক্সিস পরস্পরের সাথে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। এক্স অ্যাক্সিস বরাবর যদি আমাদের পজিশনের অনিশ্চয়তা হয় ডেল এক্স, তাহলে আমরা কি বলতে পারি ওয়াই অ্যাক্সিস বরাবর পজিশনের অনিশ্চয়তা ডেল ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর ডেল জেড। উপরন্তু যে গতিবেগ, সেই গতিবেগের যে অনিশ্চয়তা সেটা এক্স অ্যাক্সিস বরাবর কত ধরতে পারবো ডেল ভি সাবস্ক্রিপ্ট এক্স। কেন, কারণ এই ভেলোসিটির যে আনসার্টেনটি সেটা অ্যালং এক্স অ্যাক্সিস। একই রকমভাবে তাহলে এটা কি লিখতে পারি ডেল পি সাবস্ক্রিপ্ট এক্স, তাহলে মোমেন্টামের যে অনিশ্চয়তা সেটা অ্যালং এক্স অ্যাক্সিস বা অ্যালং এক্স কোঅর্ডিনেট। ঠিক এদের ক্ষেত্রেও কী লেখা যেতে পারে ডেল ভি সাবস্ক্রিপ্ট ওয়াই বা ডেল পি সাবস্ক্রিপ্ট ওয়াই, এবং এর ক্ষেত্রে হচ্ছে ডেল ভি সাবস্ক্রিপ্ট জেড বা ডেল পি সাবস্ক্রিপ্ট জেড। তার মানে আমাদের যে 3টে অক্ষ, সেই 3টে অক্ষ বরাবর যদি আমার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল স্যাটিসফাই করাতে হয়, তাহলে আমাদের 3টে সম্পর্ক পাবো। ফার্স্ট যে সম্পর্ক, সেই ফার্স্ট সম্পর্কটা তাহলে কী পাচ্ছি, প্রথম যে সম্পর্ক সেটা হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি এক্স গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই 2। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কী হবে ডেল এক্স ইন্টু ডেল ভি এক্স এইচ কাট বাই 2m, এটা একটা সম্পর্ক। 2 নম্বর যে সম্পর্ক ডেল ওয়াই ইন্টু ডেল এইচ কাট বাই 2 বা ডেল ওয়াই ইন্টু ডেল ভি ওয়াই গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই 2m, এবং 3 নম্বর যে সম্পর্ক সেটা কি ডেল জেড ইন্টু ডেল পি জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ কাট বাই 2 বা ডেল জেড ইন্টু ডেল ভি জেড গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই 2m। তাহলে এই 3 ধরনের ভাবে আমাকে সম্পর্ক সাজানো যেতে পারে। এবারে হাইজেনবার্গের আরেকটা আনসার্টেনটি প্রিন্সিপাল আছে, সেটা কি, সেটাতে বলা হয়েছে তার গাণিতিক রূপটা এরকম ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। মানেটা কেমন, যেখানে ডেল ইটা কি, ডেল ইটা হচ্ছে আমাদের
শক্তি নির্ণয়ের অনিশ্চয়তা কি, আনসার্টিনটি ইন দ্য মেজারমেন্ট অফ এনার্জি, এবং ডেল টি সেটা হচ্ছে আনসার্টিনটি ইন দ্য মেজারমেন্ট অফ টাইম। তাহলে শক্তি নির্ণয়ের অনিশ্চয়তা গুণন সময় নির্ণয়ের অনিশ্চয়তা, এই যে গুণফল, সেই গুণফলের মান ন্যূনতম কত হবে, h/4π, তার সমান একটা হতে পারে, বা তার মানে এটাকে কীভাবে লিখে দিতে পারে, ডেল ই ইন্টু ডেল টি আইদার ইজ ইকুয়ালস টু h/4π, বা কী লেখা যেতে পারে, ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার দেন h/4π। তার মানে এই যে h/4π এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ন্যূনতম মান, এই যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা যে দুটো টার্ম, সেই টার্ম দুটোর গুণফলের ন্যূনতম মান হচ্ছে আমাদের h/4π। এবার আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেখানে একটা শব্দ লেখা ছিল অতি ক্ষুদ্র অবপারমাণবিক কণা। তার মানে কি, যে যদি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের অ্যাপ্লিকেবিলিটি নিয়ে কথা বলি, অ্যাপ্লিকেবিলিটি, তাহলে ফার্স্ট যে কন্ডিশন হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট মুহূর্তেই এটা দেখতে হবে, একটি নির্দিষ্ট মুহূর্ত, একটি নির্দিষ্ট মুহূর্ত, সেটা একটা। 2 নম্বর কি দেখব, 2 নম্বর অবশ্যই দেখব অতি সূক্ষ্ম বা অতি ক্ষুদ্র অবপারমাণবিক কণা, অতি ক্ষুদ্র অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল। কোনোভাবেই আমাদের মাঝারি বা বৃহৎ কণা, তাদের ক্ষেত্রে এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল খাটে না। এবার এগুলো না খাটার কারণ সেটা একটু পরে দিচ্ছি। খুব সিম্পলি যদি বলা যেতে পারে যে আমাদের যে ফ্যান, সেই ফ্যানের ব্লেডটা কেমন, সেই ফ্যানের ব্লেডটা যদি দেখি এরকম এরকম এরকম, যখন সুইচ অফ ছিল তখন এর ভেলোসিটি কত, ভেলোসিটি 0, এবং পজিশন কত, পজিশন একটা নির্দিষ্ট পজিশন, তিনটে যদি থাকে, এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস হয়, তো তিনটে অ্যাক্সিস বরাবর এদের পজিশন আমাদের ফিক্সড। কিন্তু যখন পাখা চালিয়ে দেওয়া হয় তখন পাখার ব্লেডগুলো কেমন করে হয়, ঠিক এইভাবে আবর্তনশীল হয়। তার মানে কি, যখন সুইচ অন থাকে তখন প্রত্যেকটা যে ব্লেড, সেই প্রত্যেকটা ব্লেডের অবস্থান মানে এক্স, সেটা কোনোভাবেই নির্ণয় করা যায় না, কিন্তু তার ভেলোসিটি নির্ণয় করা যাচ্ছে। তার মানে কি, তার মানে ভেলোসিটি যদি নির্ণয় করা যায় তাহলে আমরা মোমেন্টামও নির্ণয় করা যাচ্ছে। তাহলে এখান থেকে গল্পটা কেমন, যে নির্দিষ্ট একটি মুহূর্তে যদি আমাদের ভরবেগ, সেই ভরবেগ বা গতিবেগ সেটা যদি নির্ণয় করা যায় তাহলে তার অবস্থান নির্ণয় করা যাচ্ছে না। ঠিক এইটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের সমতুল্য একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে আমার সিস্টেমটা ম্যাক্রোস্কোপিক, অর্থাৎ এই মাঝারি বা বৃহৎ কণা। তার মানে এই এক্সাম্পলটা জাস্ট বোঝানোর জন্য ছিল, এই এক্সাম্পলটা কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে স্যাটিসফাই করছে না। এবার এই পয়েন্টগুলোতে দেখি যে কেন অতি ক্ষুদ্র অবপারমাণবিক কণার ক্ষেত্রেই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল সেটা কাজ করে। ফার্স্ট আমাদের সম্পর্কটা কী ছিল, ডেল পি এক্স ইন্টু ডেল এক্স গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু h/4π, সেটা। তাহলে এখান থেকে ছিল কি, এম ইন্টু ডেল ভি এক্স ইন্টু ডেল এক্স গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু h/4π, এই ডেটাটা। ধরে নিই যে বস্তুর ভর, সেই বস্তুর ভর আমার হচ্ছে 2 mg ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 10⁻⁻6 এত কেজি। কেন, কারণ আমরা এটা এসআই ইউনিটে প্রকাশ করে নিলাম। এটা উপরন্তু কী বের করবো, তাহলে এম এর মান আমাদের দেওয়া আছে, এবং যে ভেলোসিটি, সেই ভেলোসিটির মান যদি ধরে নিচ্ছি ডেল ভি এক্স, মানে আমাদের গতিবেগের অনিশ্চয়তা, সেই গতিবেগের অনিশ্চয়তা হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমাদের কী হচ্ছে, ডেল এক্স গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু h/4π এম ইন্টু ডেল ভি, সেটা ডেল ভি এক্স, সেটা। তাহলে 6.626 ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু এম এর মান কত, এম এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻6 এত কেজি, ইন্টু এবার ভি এক্স এর মান কত, 1 মিটার পার সেকেন্ড, সেটা। তাহলে এই যে ভ্যালু, সেই ভ্যালু যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে ডেটা দিবে সেই ডেটাটা কত, 2.6 ইন্টু 10⁻29 এত মিটার। এটা ক্যালকুলেশন করলে এটা
দিয়ে দেবে। তাহলে এখান থেকে যে রেঞ্জটা দেখতে পাচ্ছি সেই রেঞ্জটা 10⁻⁻29, অতি ক্ষুদ্র। তার মানে কি, যে গতিবেগের অনিশ্চয়তা 1 মিটার পার সেকেন্ড, সেটা যথেষ্ট মেজারেবল কোয়ান্টিটি, কিন্তু সেই মেজারেবল কোয়ান্টিটি যদি এক্ষেত্রে বসাই, এবং এটা কিন্তু 2 mg, মানে অতি সূক্ষ্ম অপবরণী কণা না। তাহলে অতি সূক্ষ্ম অপবরণী কণা যদি না হয়, তার ক্ষেত্রে ভেলোসিটির যে অনিশ্চয়তা সেটা যদি মেজারেবল কোয়ান্টিটি হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের অবস্থানের যে আনসার্টেনটি, সেই আনসার্টেনটি কত দেখা যাচ্ছে, 10⁻⁻29, মানে খুবই নগণ্য। তাই এই ভ্যালুটা কি, অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। তাহলে এটা প্র্যাকটিক্যালি আমাদের কাছে মেজারেবল কোয়ান্টিটি না। এই জন্য কী বলা হচ্ছে, অতি সূক্ষ্ম অববারমণী কণার ক্ষেত্রেই একমাত্র আনসার্টেনটি প্রিন্সিপাল স্যাটিসফাই হয়, কিন্তু মাঝারি বা বৃহৎ কণার ক্ষেত্রে আনসার্টেনটি প্রিন্সিপাল সেটা মাপা যায় না। আমাদের এই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আরেকটা কোশ্চেন দেয়, যে কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমাদের নিউক্লিয়াসের ব্যাস কত, নিউক্লিয়াসের ব্যাস ব্র্যাকেটে ডি ইজ টু 10⁻⁻13 সেন্টিমিটার বা 10⁻⁻15 মিটার, এবং পরমাণুর ব্যাস ইজ টু 10⁻8 সেন্টিমিটার বা 10⁻10 মিটার। এবারে যদি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলতে হয়, তাহলে কি বলবো, ডেল এক্স ইন্টু এম ডেল ভি এক্স গ্রেটার দেন ইজ টু h/4π সেটা। তাহলে এখান থেকে শুধু ডেল এক্স ইন্টু ডেল ভি এক্স কত হচ্ছে, h/4πm, এই ভ্যালুটা। এবার প্রশ্নটা কী ছিল, প্রশ্নটা ছিল নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, সেই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে আমার কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে নিউক্লিয়াসের যে ব্যাস, অর্থাৎ 10⁻⁻15 মিটার, এই ভ্যালুটাই কত হচ্ছে, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের ডেল এক্স, মানে অবস্থান জনিত যে অনিশ্চয়তা বা আনসার্টেনটি ইন পজিশন, সেই আনসার্টেনটি ইন পজিশন ভ্যালুটা কত আমাদের ডেল এক্স। এবং এই আনসার্টেনটি পজিশন তার সর্বোচ্চ মান হবে আমাদের 10⁻⁻15। কেন, কারণ নিউক্লিয়াসের ব্যাস এর থেকে বেশি হতে পারে না। তাহলে এইটা কি, যে ম্যাক্সিমাম ভ্যালু ফর আনসার্টেনটি ইন পজিশন এটা। এবং আমরা এম, সেই ইলেকট্রনের ভর কত জানি, 9.1 ইন্টু 10⁻31 এত কেজি। তাহলে এই সমস্ত ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দেওয়া যায়, তাহলে আমরা কী পাবো, ডেল ভিএক্স তার মানটা পেয়ে যাবো কত, 6.626 ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু এম এর মান কত, 9.1 ইন্টু 10⁻31 কেজি। এবং ডেল এক্সের মান কত পেলাম, 10⁻15 মিটার। এই ভ্যালুগুলো যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 5.7 ইন্টু 10⁻10। একবার একটু ক্রস চেক করে দেখে নেবে, সেটা হচ্ছে কত, মিটার পার সেকেন্ড। এবার এই যে গতিবেগের অনিশ্চয়তার মান, সেই গতিবেগের অনিশ্চয়তার মানটা কত হতে হবে, আমাদের যে ফোটন বা আলো, সেই আলোর গতিবেগের থেকে অনেক বেশি হতে হবে। তাহলে আলোর গতিবেগ আমরা কত জানি, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 10⁸ পার সেকেন্ড মিটার পার সেকেন্ড, এখানে 10⁻10 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুর থেকে এই ভ্যালুটা খুব একটা বেশি না, 100 গুণ বেশি। কিন্তু কন্ডিশনটা কী ছিল, কন্ডিশনটা ছিল ডেল ভি এক্স এর মান কী হতে হবে, গ্রেটার দেন সি, অর্থাৎ সি এর মানের থেকে অনেক বেশি হতে হবে, যা এক্ষেত্রে অসম্ভব। তাহলে এক্ষেত্রে আমাদের কী হচ্ছে, অসম্ভব। সেই কারণের জন্যই নিউক্লিয়াসের ঘাড়ে আমরা কখনোই ইলেকট্রনকে খুঁজে পাবো না। সেই কারণে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পর্যন্ত। নেক্সট যে ভিডিও লেকচার, সেই নেক্সট ভিডিও লেকচার থেকে আমরা কন্টিনিউ করব অন্য একটা টপিক, একটু হার্ড টপিক মনে হতে পারে, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব একটু পড়েছি, এবার সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম মেকানিক্স কী জিনিস, তার এলাবোরেশন এবং সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই পারমাণবিক গঠনের
মধ্যে সেগুলো আমরা কন্টিনিউ করব।